সাল ১৯৬২। যে সময় আমেরিকার সান ফ্রান্সিসকো শহর থেকে কয়েক কিমি দূরে সমুদ্রে এই জেলটি ছিল, যার নাম অ্যালকাত্রাজ। পৃথিবীর সবথেকে ভয়ানক জেলগুলোর মধ্যে এটি একটি। এখানকার হাই সিকিউরিটি যা সেসব দিনে খুব কমই দেখা যেত। তাছাড়া সেই জেলের চারপাশে উত্তাল সমুদ্রের ঠান্ডা জল, যেখানে কোনো মানুষের হাড় পর্যন্ত জমিয়ে দেবে। তাই কোনো আসামি ওই জেল থেকে পালানোর কথা কল্পনাও করতে পারতো না। কিন্তু একদিন সকালে জেলের মধ্যে এমন এক কাণ্ড ঘটে যা আজ পর্যন্ত রহস্য হয়ে থেকে গেছে। আপনি হয়তো ভাবছেন, জেল থেকে পালানোর ঘটনায় রহস্য আর এমন কি? কিন্তু বন্ধুরা, এখানে সত্যিই এমন কিছু ঘটনা যা বাস্তবে ঘটেছে, আর তা কোনো সিনেমার গল্পের থেকে কম নয়। ১৯৭৯ সালে তৈরি হয় একটি মুভি যার নাম স্কেপ ফ্রম অ্যালকাত্রাজ, যা এই ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। সিনেমার শুরুতে দেখা যায় কিছু পুলিশ এক আসামিকে ওই জেলে নিয়ে যায়। এই আসামির নাম ছিল ফ্র্যাঙ্ক মরিস। সেখানে তার মেডিকেল চেক আপের পর তাকে তার সেলে নিয়ে যাওয়া হয়। এরপর জেলের ওয়ার্ডেন ফ্র্যাঙ্ককে ডেকে পাঠায়। আমরা এই জেল সম্পর্কে যেসব তথ্য জানতে পারি তা হলো এই জেলটি সেই সময়ের তুলনায় অনেক উন্নত ছিল। এই জেলে অটোমেটিক দরজা, মেটাল ডিটেক্টর এসব ব্যবস্থা আছে। এখানে কোনো আসামিকে ডিরেক্ট আনা হয় না। অর্থাৎ যেসব আসামি আগের কোনো জেলের নিয়ম ভেঙেছে বা সেখান থেকে পালানোর চেষ্টা করেছে, সেসব কুখ্যাত আসামিদেরকে এখানে এই জেলে আনা হয়। কারণ এখানকার সিকিউরিটি অনেক টাফ, আর তাদেরকে বিভিন্ন নিয়ম মেনে চলতে হয়। এবং কোনো আসামি যদি নিয়মের বাইরে কিছু করে, তাহলে তাদেরকে কালকট্রি বা অন্ধকার ঘরের মধ্যে রাখা হয়। তাছাড়া কেউ যদি এখান থেকে পালানোর চেষ্টাও করে, তাহলে তাকে সেখানেই গুলি করে দেওয়ার অর্ডার আছে। তবে আজ পর্যন্ত কেউ এখান থেকে পালাতে পারেনি। আর এখান থেকে বেরোতে পারলেও বাইরে ওই স্রোতের মধ্যে কোনো কিনারায় পৌঁছানোর আগেই ধরা পড়বে বা ওই গভীর সমুদ্রে ডুবে মারা যাবে। এই জেলের আসামিদের বিভিন্ন কাজ দেওয়া থাকতো, যেমন কাঠের কাজ, লোহার কাজ ইত্যাদি। আর তাদের সারাদিনে ১২ বার করে গোনা হতো। তবে এই জেলে অনেক সুযোগ সুবিধাও ছিল, যেমন কেউ চাইলে গান বাজনা শিখতে পারে, এমনকি বই পড়ার জন্য লাইব্রেরিও ছিল। ওয়ার্ডেন তাকে আবার বলে এখান থেকে কেউ পালাতে পারেনি আর পালাতে পারবেও না। যখন এই সব নিয়ম ওয়ার্ডেন মরিসকে বলছিল, তখন ফ্র্যাঙ্ক সেখানে ওয়ার্ডেনের একটি নীল কাটার চুরি করে নেয়। তারপর আমরা ওয়ার্ডেনের হাতে একটি কাগজ দেখি, যেখানে তার আইকিউ লেখা ছিল সুপিরিয়র। বাস্তবে ফ্র্যাঙ্কের আইকিউ ছিল ১৩৩, যা এক সাধারণ মানুষের আইকিউ থেকে অনেক বেশি। সে নীল কাটারটি বাইবেলে লুকিয়ে রাখে। প্রথম থেকেই ফ্র্যাঙ্কের মাথায় অন্য কিছুই চলছিল। জেলের বাকি সদস্যদের সাথে তার পরিচয় হয়। তার সেলের পাশের সেলে থাকতো চার্লি বার্ডস। তাছাড়া ছিল লিটমাস, যে কিনা মিষ্টি খেতে খুব পছন্দ করত। তার একটা পোষা ইঁদুরও ছিল। ইংলিশ, যে দুজন হোয়াইট ম্যানকে সেলফ ডিফেন্সে ফোন করে আর তার জন্য যাবজ্জীবন জেল হয়। সে অনেক বুদ্ধিমান ছিল। ফ্র্যাঙ্কের সাথে তার বন্ধুত্ব হয়। ইংলিশ এই জেলে অনেক বছর কাটিয়েছে। ফ্র্যাঙ্ক তাকে এই জেল সম্পর্কে জিজ্ঞেস করে, বলে তুমি কখনো এই জেল থেকে পালানোর চেষ্টা করনি? সে উত্তর দেয় যে এই জেল থেকে পালানো অসম্ভব। ওই যে টাওয়ারগুলো দেখছো, ওখানে গার্ডরা ২৪ ঘন্টা স্নাইপার হাতে পাহারা দেয়। তাছাড়া বাইরে বেরোনোর আগে তোমাকে তোমার সেল থেকে বেরোতে হবে। সেটা কিভাবে সম্ভব? আর বাইরে বেরোতে পারলেও সমুদ্রের বড় বড় ঢেউ আর কিনারা ৪ কিমি দূরে। তাই তুমি যদি খুব ভালো সাঁতারুও হও, তবুও দীর্ঘক্ষণ ওই ঠান্ডা জলে সাঁতার কাটতে পারবে না। ওই জেলে একজন বয়স্ক মানুষ ছিল, যার নাম ডক। সে পেন্টিং করতে ভালোবাসতো। ফ্র্যাঙ্কের উলফ নামে একজন শত্রুও ছিল, যে ফ্র্যাঙ্ককে ছুরি দিয়ে হামলা করে, যার ফলে উলফ আর ফ্র্যাঙ্ক দুজনকেই কালকট্রিতে আটকে রাখে। কিন্তু যেহেতু ফ্র্যাঙ্কের দোষ কম ছিল, তাই ২ দিন পর তাকে সেখান থেকে ছেড়ে দেয়। একদিন ওয়ার্ডেন ডকের পেন্টিংয়ের মধ্যে তার নিজের একটি ছবি দেখতে পায়, যা ডক লুকিয়ে রেখেছিল। আর ওয়ার্ডেনের সেই পেন্টিং পছন্দ হয় না, তাই সে রেগে গিয়ে পেন্টিংয়ের সমস্ত কিছু ডকের কাছ থেকে কেড়ে নেয়। এরপর ডক ডিপ্রেশনের মধ্যে একদিন কাজের জন্য একটা কুঠার নেয়, আর তা দিয়ে তার নিজের আঙুল কেটে ফেলে। স্বাভাবিকভাবেই এক শিল্পীর কাছ থেকে তার শিল্পসত্তা কেড়ে নেওয়া হয়েছিল, যার জন্য সে এই কাজ করে। পরদিন লাঞ্চের সময় ফ্র্যাঙ্কের সাথে দেখা হয় ২ ভাইয়ের, যারা ফ্র্যাঙ্কের পুরনো বন্ধু। এদের নাম জন অ্যাংলিন আর ক্ল্যারেন্স অ্যাংলিন।
ব্যাংক ডাকাতির কারণে তাদের জেল হয়, আর আগের জেল থেকে পালানোর চেষ্টা করায় তাদের এই জেলে শিফট করে। তারা ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে, কি এই জেল থেকে পালানোর কথা কিছু ভেবেছো? সেদিন রাতে ফ্র্যাঙ্ক ডকের আঙুল কাটার ব্যাপারটা ভাবছিল, কারণ ওয়ার্ডেন যে ডকের পেন্টিংয়ের সরঞ্জাম পুড়িয়ে ফেলেছে তা জেলের অন্য কেউ জানতো না। তখন হঠাৎ ফ্র্যাঙ্কের চোখ যায় সেলের ভেন্টের দিকে। এখানে অবাক করার বিষয় হলো, সে সেখানে ওই নেল কাটার দিয়ে একটু খুঁড়ে দেখে যে সেখানকার দেওয়াল সহজেই ভেঙে যাচ্ছে। সে বুঝতে পারে ওই গিলের চারপাশে কংক্রিট ভঙ্গুর হয়ে গেছে, যেখান থেকে পালানো সম্ভব। সেদিন খাবার টেবিলে ফ্র্যাঙ্ক চার্লি আর অ্যাংলিন ভাইদের বলে যে সে জেল থেকে বেরোনোর পথ খুঁজে পেয়েছে। এ কথা শুনে তিনজনই অবাক হয়। সে বলতে শুরু করে যে তাদের সেলের ঘরগুলো অনেক পুরনো এবং সমুদ্র থাকায় এখানে বাতাসের আর্দ্রতা বেশি, যে কারণে দেওয়ালগুলো দুর্বল হয়ে পড়েছে। আমি নেল কাটারের সাহায্যে ভেন্টিলেশনের কাছে একটি গর্ত তৈরি করেছি, আর যদি এই গর্ত বাড়ানো যায় তাহলে সেলের পেছনের ইউটিলিটি করিডরে পৌঁছানো যাবে, অর্থাৎ যেখানে তার বেসিন এবং কোমরের পাইপলাইন অবস্থিত। আর পাইপ দিয়ে সেলের উপরে যেতে পারলে তারপর সেখান থেকে বাইরে বেরোনো যাবে। জন বলে, তুমি যে সেলে গর্ত খুঁড়বে তা ঢেকে রাখবে কিভাবে? না হলে গার্ডরা তো দেখতে পাবে। সে বলে, আমরা যে ম্যাগাজিন পড়ি তার পেজ অনেক মোটা হয়, সেগুলো কালার করে তার উপর গ্রিল এঁকে এমনভাবে আটকে রাখতে হবে যেন হঠাৎ করে কেউ দেখলে সেটি নকল ভেন্ট এঁকে রাখা হয়েছে বলে মনে না করে। আর তাই সেটিকে আরও একটু আসল বানাতে সিমেন্ট লাগবে। এতে তার কোনাগুলো দেওয়ালে মিশিয়ে রাখতে হবে। তাছাড়া হঠাৎ করে যেন কারো সেদিকে চোখ না পড়ে, তাই আমি সেখানে একটি অ্যাকর্ডিয়ন রেখে দেব। আর আমি ঠিক করেছি যেদিন আমাদের সমস্ত ব্যবস্থা নেওয়া শেষ হবে সেদিন আমরা রাতে পালাবো, আর এর ফলে আমরা সারা রাতটা পালানোর কাজে ব্যবহার করতে পারবো। জন বলে যে এভাবে জেল থেকে বেরিয়ে আসলে রাতের গণনায় তো পুলিশ জানতে পেরে যাবে আর আমাদের তল্লাশি শুরু হবে। ফ্র্যাঙ্ক বলে যে যার জন্য তাকে কার্ডবোর্ডের সাহায্যে মাথা তৈরি করতে হবে, যাতে ভালো করে কালার করে মাথার চুল দিয়ে এমনভাবে বিছানায় রাখবো যাতে গার্ড মনে করে আমরা ঘুমিয়ে আছি আর সকাল পর্যন্ত কোনো খোঁজ হবে না। আর জন এই কাজে লাগবে, কারণ সে চুল কাটার কাজ করছিল। তাই ফ্র্যাঙ্ক তাকে ওই চারজনের মধ্যে চুল আনতে বলে এবং ক্লায়েন্টস কাপড়ের ডিপার্টমেন্টে কাজ করে। তাকে কয়েকটা রেনকোট জোগাড় করতে বলে, যেগুলো সেলাই করে হাওয়া ভরে সে লাইট জ্যাকেট বানাবে, যাতে করে জলের ওপর ভেসে থাকা যাবে। এসব কাজ সে পপুলার মেকানিক্সে তৈরি করতে শিখেছিল। পপুলার মেকানিক্স ছিল সেই সময়ের একটি বিখ্যাত বিজ্ঞান ও প্রযুক্তি ম্যাগাজিন। এবার প্রশ্ন হলো, তারা জলে তো নামবে, কিন্তু তারপর যাবে কোন দিকে? ফ্র্যাঙ্ক বলে, এখান থেকে কাছের কিনারায় যে শহর তা হলো সান ফ্রান্সিসকো, কিন্তু আমরা সেদিকে যাব না, কারণ পুলিশ এটাই ভাববে যে আমরা এখান থেকে কাছের কিনারার দিকেই গেছি। তাই এর পরিবর্তে আমরা যাব অ্যাঞ্জেল আইল্যান্ড, যা এখান থেকে বেশি দূরে। কারণ এখানে যখন আমাদের খোঁজ শুরু হবে তখন প্রথমে তারা সান ফ্রান্সিসকোর দিকে আমাদের খুঁজতে যাবে। তারা ভাবতেও পারবে না যে আমরা সেদিকে না গিয়ে আরও দূরে গভীর সমুদ্র অতিক্রম করে কোনো একটা আইল্যান্ডে পৌঁছেছি। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই ধরনের প্ল্যান তো কেবল সিনেমাতে হতে পারে, কিন্তু বন্ধুরা, এই অসম্ভব প্ল্যান সত্যিই তৈরি হয়েছিল এবং সফলও হয়েছিল। সেদিন রাতে ফ্র্যাঙ্ক কাজ শুরু করে আর চার্লিকে গার্ডের দিকে নজর রাখতে বলে। সে একটি জ্যাকেট নিচে রেখে খোদাই করতে থাকে যাতে মেঝেতে পাথর বালি না পড়ে, আর সে যখন বাইরে যায় সেগুলো সে ফেলে দেয়। কিন্তু এত ছোট নেল কাটা দিয়ে তার কাজ হয় না, তাই ফ্র্যাঙ্ক একটা বুদ্ধি বের করে। পরদিন খাবার খেতে বসে সে তার চামচ নোংরা করে আর গার্ডের থেকে আরেকটি চামচ চায়। সেই সময় জনও রান্নাঘরে কাজ যাওয়ার অজুহাতে কিচেন হেড গার্ডের কাছে যায়। ফ্র্যাঙ্ক সেখানে একটি চামচ চায়, কারণ তারটা নোংরা হয়ে গেছে। যখন জন তার সাথে নতুন কাজ নিয়ে কথা বলতে থাকে সেই সুযোগে ফ্র্যাঙ্ক একটির পরিবর্তে দুটি চামচ তুলে নেয়। তারপর লিটমাসের কাছ থেকে কয়েকটি কয়েন জোগাড় করে। সেদিন রাতে সে কয়েকটা দেশলাই কাঠি দিয়ে চামচের সামনে নেল কাটারের ধারালো ছোট অংশটি রাখে। তারপর একটি দেশলাইয়ের কাঠি দিয়ে এটি পুড়িয়ে দেয় যাতে নেল কাটারের ওই অংশ চামচের সাথে লেগে যায়।
আসলে কয়েনটি এখানে জোড়া লাগানোর কাজ করে। তারপর যখন এটি ঠান্ডা হয়ে জমে যায়, তখন এমনই একটা অস্ত্র হয় যা দিয়ে সহজেই সে খোদাই করতে পারে। আর এদিকে ম্যাগাজিনের কাগজ দিয়ে নকল ভেন্টিলেটর তৈরির কাজ শুরু করে দেয়। আর যখন জন আর ক্ল্যারেন্স তাদের সেল খোদাই করা শুরু করে, তারা কাগজের ওপর সেলের দেওয়ালের যে কালার, সেই কালার করে। চার্লি গার্ডকে বলে তার ড্রয়িংয়ের জন্য কিছু কালার ব্রাশ এসব লাগবে। গার্ড সেগুলো দিয়ে গেলে তারা সেখান থেকে স্কিন কালার নিয়ে কার্ডবোর্ড দিয়ে নকল মাথা তৈরির কাজ শুরু করে দেয়। জন গোপনে ফ্র্যাঙ্ক এবং বাকিদের মতো চুল নিয়ে আসে। তা দিয়ে তারা মাথার চুল আর ভ্রু তৈরি করে, আর কয়েকদিনের মধ্যে ডামিও প্রস্তুত করে ফেলে। একদিন রাতে সে ডামিটা বিছানায় রেখে ভালো করে ঢেকে দিয়ে ওই গর্ত দিয়ে বেরিয়ে উপরে উঠে যায়। কিন্তু সেখানে সে দেখে আরও একটা লোহার রড দিয়ে আটকানো জানলা, আর এই জানলা ভাঙতে ড্রিল মেশিন লাগবে। এখন জেলে ড্রিল মেশিন কোথায় পাবে? তাদের সমস্যার শেষ হয় না। তখন ফ্র্যাঙ্ক একটি টেবিল ফ্যানের পাখাগুলো খুলে সেখানে যে লোহার রডের মতো অংশ থাকে তা দিয়ে সে ড্রিলের কাজ করে, আর ওই লোহার জানলাটি ভেঙে ফেলে। আর এখন তাদের পালানোর জন্য সব কিছু রেডি। তারা ঠিক করে যে মঙ্গলবার রাতে তারা জেল থেকে পালাবে। আর এতদিনে উলফ কালকট্রি থেকে বেরিয়ে এসছে। সে ফ্র্যাঙ্ককে অ্যাটাক করার প্ল্যান করে, কিন্তু ইংলিশ তাকে আটকে নেয়। আর এরপর হয়তো তার আর ফ্র্যাঙ্ককে মারার সুযোগ হবে না, কারণ ফ্র্যাঙ্ক জেল থেকে পালাবে। কিন্তু সেদিন হঠাৎই ওয়ার্ডেন গার্ডদেরকে নিয়ে আসে ফ্র্যাঙ্কের রুম চেক করার জন্য। তারা ভালো করে রুমের তল্লাশি চালায়, এমনকি অ্যাকর্ডিয়নটাও সরিয়ে দেখে। কিন্তু ভেন্টটি এমনভাবে একে দেওয়ালে মিশিয়ে রাখা হয়েছিল যে গার্ড ধরতেও পারে না যে সেটি আসলে নকল ভেন্টিলেটর। ওখানকার গার্ড ওয়ার্ডেনকে বলে যে তারা রাত অবধি কী যে কথা বলে, আমার সন্দেহ হচ্ছে। ওয়ার্ডেন বলে যে চার্লি সেল চেঞ্জ করে দাও। মঙ্গলবার রাত ফ্র্যাঙ্ক, জন আর ক্লায়েন্টস পালানোর জন্য রেডি। তারা নকল মাথাগুলো ভালো করে বিছানায় রেখে বেডশিট দিয়ে ঢেকে দেয়, আর তারপর তাদের সেল থেকে বেরিয়ে আসে। কিন্তু চার্লি ভয় পেয়ে যায়। তাদের 4 জনের সেলের উপরে দেখা করার কথা, কিন্তু 3 জন পৌঁছালেও চার্লি পৌঁছায় না। কিন্তু যতক্ষণে চার্লি সাহস জুগিয়ে তার সেল থেকে বেরোয়, ততক্ষণে তারা চলে গেছে। আর তার পালানোর সুযোগ হারিয়ে তার মন ভেঙে যায়। সে সেলের মধ্যে এসে কাঁদতে থাকে। আর এদিকে তারা ছাদের উপরে পৌঁছায় আর কোনো রকমে সার্চ লাইট এড়িয়ে চলতে থাকে। আর এভাবে সাবধানে এগিয়ে তারা সমুদ্রে পৌঁছায়। আর রেনকোট দিয়ে বানানো লাইফ জ্যাকেটগুলো মুখ দিয়ে হাওয়া ভরে। আর অবশেষে সেটা রেডি হয়, আর সেটা নিয়ে ভাসতে ভাসতে তারা চলে যায়। এভাবে সকাল হয়। একটা গার্ড গিয়ে দেখে ফ্র্যাঙ্ক এখনও ঘুম থেকে ওঠেনি। সে ফ্র্যাঙ্ককে ডাকে, কিন্তু তাতেও ফ্র্যাঙ্ক সাড়া না দেওয়ায় সে সেলের ভেতরে যায়। আর সেখানে গিয়ে তার মাথায় হাত দিতেই নকল মাথাটা গড়ে মেঝেতে পড়ে যায়। আর এটা তখন আর বুঝতে বাকি থাকে না যে ফ্র্যাঙ্ক পালিয়ে গেছে। তারা আরও দেখে যে জেলের মধ্যে 2 অ্যাংলিন ভাইও সেভাবেই নকল মাথা রেখে পালিয়ে গেছে। আর এখন ওয়ার্ডেন দেখে জেল থেকে 3 জন উধাও। তখন তারা জেলের বাইরে ভেতরে সব জায়গায় তাদের তল্লাশি শুরু করে। সমুদ্রের মধ্যেও তাদের খোঁজা হয়, এমনকি হেলিকপ্টার দিয়ে ওই অ্যাঞ্জেল আইল্যান্ডেও তাদের খোঁজা হয়। কিন্তু সারাদিন তাদের এত খোঁজার পরেও পাওয়া যায় না। শুধু পাওয়া যায় তাদের নিজেদের পরিবারের কয়েকটা ছবি আর সেই রেনকোটগুলোর কিছু অংশ, যেগুলো ভেসে তীর পর্যন্ত চলে আসে। ওয়ার্ডেন ধরে নেয় যে তারা পালানোর চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু কোনো কিনারায় পৌঁছানোর আগেই তারা সমুদ্রে ডুবে মারা গেছে। পুলিশ বলে তারা হয়তো ইচ্ছে করে এসব জিনিস রেখে গেছে, যাতে আমরা ধরে নিই তারা ডুবে গেছে আর তাদের খোঁজ না করি। কিন্তু তারপরও তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। আর এভাবে মুভিটি শেষ হয়। আর এখন আমি আপনাদের বাস্তবে এই 3 আসামিকে আর সাথে এই মুভিটার সাথে সম্পর্কিত কিছু প্রমাণ দেখাবো। এই হচ্ছে দ্য মাস্টারমাইন্ড ফ্র্যাঙ্ক মরিস, আর সাথে জন অ্যাংলিন আর ক্ল্যারেন্স অ্যাংলিন। এই 3 জনকে ব্যাংক ডাকাতির কারণে এই জেলে আনা হয়েছিল। আর তাদের পালানোর পরের বছর এই আলকাতরাজ জেল বন্ধ করে দেওয়া হয়, আর সেটা মিউজিয়াম হিসেবে এখনও আমেরিকাতে রয়েছে। তাদের জেল থেকে পালানোর 55 বছর পর জন অ্যাংলিনের একটি চিঠি আসে, যাতে লেখা ছিল, আমার নাম জন অ্যাংলিন। আমরা 3 জন 1962 সালে আলকাতরাজ জেল থেকে পালিয়েছিলাম, কিন্তু তা আমাদের জন্য মোটেও সহজ ছিল না। ফ্র্যাঙ্ক 2008 সালে মারা গেছে, আর 2011 সালে ক্ল্যারেন্সও মারা গেছে।
বর্তমানে আমার ৮৩ বছর বয়স, আর এখন আমার শরীর অসুস্থ। আমি ক্যান্সারে আক্রান্ত। আর হ্যাঁ, আমি স্বীকার করছি, সেদিন আমরা জেল থেকে পালাতে পেরেছিলাম আর বেঁচেও ছিলাম। এই রিলেটেড তথ্য জানতে ডেসক্রিপশন বক্সে গুগল লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এই গল্পটি শুধুমাত্র পালানোর গল্প নয়, বরং মানুষের ইচ্ছা শক্তি নিয়ে, যে প্রতিকূলতা যতই কঠিন হোক না কেন কখনোই হাল ছাড়া হবে না। তাতে অসম্ভবকেও সম্ভব করা যাবে। বন্ধুরা, আশা করি আমার এক্সপ্লানেশন আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর আমার ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ফলো করতে পারেন। ফিরে আসবো একটি নতুন মুভির গল্প নিয়ে।